আমার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে দেখো তোমার ছেলেকে কিভাবে টর্চার করছে, হাত পা ধরে বলতেছে অন্য শিক্ষকদের আপনারা রাস্তায় নেমে যান। ওনাদের আগে যদি গায়ে গুলি পড়তো কয়েকজন, অনেক ছাত্রছাত্রী বেঁচে যেত। পদত্যাগ করতে দিয়েছে, আপনি পদত্যাগ করে আরেকটা চাকরি নেন। এইসব ড্রামাটিক কথাবার্তা কিসের জন্য? পদত্যাগ করলে করবেন, সমস্যা কি? নৈতিক অবক্ষয়ের সময় যে নীরব থাকে তার জন্য জাহান্নামের সবচেয়ে অন্ধকার জায়গাটা তাদের জন্য। জামাত শিবির হলেই তারা হচ্ছে সন্ত্রাসী, এরকম একটা ন্যারেটিভ বিল্ড করা চেষ্টা করে। তো 6বার হিট করার পর আমি যখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তখন আবার দাঁড় করে আবারও 2-4বার হিট করলো। এখনো যেই দলটা এই কাজটা করেছে, সেই দলটা কিভাবে রাজনীতিতে আবার আসতে পারে রিসেন্টলি, এটা আই ডোন্ট নো। দর্শক, আজকে এমন একজন শিক্ষকের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যিনি ছাত্রদের বিপদে কখনোই পিছপা হন না, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ যিনি করেন। ছাত্র আন্দোলনে তিনি রাজপথে বলেছিলেন, আমার শিক্ষার্থীদের গায়ে যদি কেউ হাত তোলে তাহলে আগে আমাকে মারতে হবে। বুঝতেই পারছেন কার কথা বলছি, আসিফ মাহতাব স্যারের কথা। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক লেকচারার ছিলেন এবং এখনও তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনাকে যখন আসলে হেফাজতে নেওয়া হলো, ডিবি হেফাজত বলা যায়, এটাকে ডিবি হেফাজত বলবো? না, এটা কোনোভাবেই ডিবি হেফাজত বলা যেতে পারে না, বিকজ তারা আমাকে গুম করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, বাট স্পেশাল পাওয়ার্স অ্যাক্টেও যে আপনি কাউকে রাতের অন্ধকারে একটার সময় সে গুম করবেন, তারপর ডিনাই করবেন যে তাকে নেওয়া হয়েছে, এটা কমপ্লিটলি ডিনাই করবেন, এটা তো কমপ্লিটলি ইলিগাল, অবৈধ কাজ করেছে। তো যার অর্থ এটা ডিবি হেফাজত আমি বলবো না, আপনি বলতে পারেন যে গুম ঘরে নেওয়া হয়েছে। সর্বস্তরে কিন্তু আপনাকে এই ধরে নিয়ে যাওয়া বা গুম করার কিন্তু প্রতিবাদ উঠেছে। তো আপনার কাছে এই যে মানুষের যে আপনাকে সাপোর্ট করা বা আপনাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, এটা কেমন লেগেছিল? প্রথম কথা হচ্ছে, যেটা সবাই হয়তো বা জানেন না, সেটা হচ্ছে আমাকে যে গুম করবে এই ইনফরমেশনটা আমি আগেই পেয়েছি। এখানে আমার দুটো অপশন ছিল, যেমন ডক্টর সরওয়ার হোসেন, উনি আমাকে আগেই ফোন দিয়ে বলেছে যে দেখো আমার নাম এসেছে, আমি তোমাকে লাস্ট ফোন কল দিচ্ছি, আমি এখন হাইড করব, তুমিও চলে যাও। কিন্তু আমি ডিসিশন নিয়েছি না, আমাকে অন্যায়ভাবে না হবে আমি পালিয়ে যাব, সেটা আমি কখনো করব না। যার ফলে আমি পালাইনি। আমি বিভিন্ন ভিডিও তৈরি করে রেখে গিয়েছিলাম এবং আমার স্টুডেন্টদেরকে এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, আমাদেরকে বিভিন্ন মেসেজ দিয়ে একটা নাম্বারের লিস্ট আমার ছোটো বোনকে দিয়ে গেছিলাম যে যখন আমাকে তুলে নেওয়া যাওয়া হবে তখন এইসব নাম্বারে ফোন করবে, এদেরকে এই কাজ করতে বলবে। তো যার ফলে আমি অলরেডি জানতাম আগের থেকে যে আমাকে গুম করা হবে, কিন্তু তারপরেও আমি মনে করলাম যে না, যদি আমাকে গুম করা হয়, এত অন্যায়ভাবে যদি গুম করা হয়, তাহলে আমাকে মেরে ফেলা যদি হয় বা আমাকে নিখোঁজ করে ফেলা হয়, এটা আন্দোলনের জন্য আরো ভালো কিছু হবে, তাই আমাকে লেট দেম কিল মি, নো প্রবলেম। জি, আপনি সেই সময়টা বলেছেন যে আমাকে যদি গুম করা হয় বা আমাকে যদি ধরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা হবে সরকারের চরমতম বোকামি। জি, এই কথাটা আপনি কেন বলেছিলেন? বিকজ আমি কোনো অবৈধ কাজে করার কথা কাউকে বলিনি, যেটা আমাদের ন্যায্য এবং আইনের ভিতরে যেগুলো আছে সেগুলোর কথাই আমি বলেছি। আমাদের কনস্টিটিউশনে যেটা আছে সেটার কথাই আমি বলেছি। একটা কনস্টিটিউশনে আমার ছাত্রদেরকে আক্রমণ করা, যারা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না, তাদেরকে মন্ত্রী বলছেন যে ডিরেক্ট আক্রমণ করার কথা বলছেন, এটা সম্পূর্ণ অবৈধ। এবং এই কথাটা বলেছি আমি। একটা ছাত্রদেরকে গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক, মানে ক্লোজ রেঞ্জে 4টা গুলি করে মেরে ফেলা হয়েছে আবু সাইদকে, এটা সম্পূর্ণ অবৈধ, এক্সেসিভ ইউজ অফ ফোর্স। তো এগুলি আমি আইনের কথাই যেহেতু বলেছি, সেখানে আমাকে গুম করা মানে তারা কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে না। সো আমাকে নাও তাদের জন্য বোকামি। তাদের যে মোরাল সুপিরিয়রিটি, আমরা একটা সন্ত্রাসীকে দমাচ্ছি বা আমরা একটা টেরোরিস্টকে দমাচ্ছি, এই যে ন্যারেটিভটা তারা বিল্ড করতে চেষ্টা করছে, সেটা আমার বেলায় পারবে না। যার কারণে আমাকে নেওয়া তাদের জন্য স্ট্র্যাটেজিক বোকামি ছিল এবং দে ফেল ইনটু দ্য ট্র্যাপ। আমরা জানি যে ডিজিএফআই এর যে সদর দপ্তরের নিচে যে আয়না ঘর পাওয়া গেছে, সেখানে তো একটা গুম ঘর আমরা দেখেছি, কিন্তু আপনাকে নেওয়া হয়েছে ডিবির হেফাজতে এবং সেখানে একটা গুম ঘরে আপনাকে গুম করা হয়েছিল। আপনি যদি সেই দিনগুলোর কথা বলেন, আসলে কয়দিন রাখা হয়েছিল, কি করা হয়েছিল আপনার সাথে? প্রথমে 2 দিন রাখা হয়েছিল। প্রথমে যখন নিয়ে যায় ওখানে রাখা হয়, তখন মানে পরিস্থিতি, আমি এমনি নিজেও তো অসুস্থ, পরিস্থিতি ওখানে বলতে পারেন জঘন্য। ওখানে 80 জন 100 জনের জন্য একটা টয়লেট, সেখানে টয়লেটের সাথে কোনো সাবান নাই এবং ওখানে একজন বসলে একজন শোয়া লাগে, একজন শুলে একজন বসা লাগে, কারণ দের ইজ নট এনাফ স্পেস। ওটা ফার্মের মুরগি যেভাবে রাখা হয় না, সেভাবে মানুষ রাখা হয়েছে এবং মানে শোয়ার জন্য কোনো মানে ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। স্যার, আমি একটু প্রথম থেকে জানতে চাই যে আপনি আগেই জানতেন আপনাকে গুম করা হবে, সে কারণে আপনি পর্যাপ্ত কিন্তু ব্যবস্থা নিয়েই তারপরে হচ্ছে প্রস্তুত ছিলেন যে আপনি গুম হতে পারেন। সেই সময়টা আসলে আপনি ভিডিও মেক করেছিলেন যে আপনি আসলে কোনো দলীয় না, আপনি কোনো জামাত শিবির না, এরকম ভিডিও মেক করেছিলেন। ওটার কারণটা কি ছিল? আমি জানি আমাদের যে পাস্টে যে রেজিমটা ছিল, সেই রেজিমটা সবসময় এরকম একটা ন্যারেটিভ বিল্ড করতে চায় যে যাকে তারা ধরে তারাই সন্ত্রাসী, তারাই দলীয়,